Hello viewers, welcome back to my channel. I hope you are all fine. Today I am going to discuss about do verbs. তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি do verb সম্বন্ধে। তবে ভিউয়ার্স, আজকের বিষয়টা আলোচনা করার পূর্বে আমি তোমাদের সবাইকে এটাই বলতে চাই, যদি তোমরা নতুন ভিউয়ার্স হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে। তো আজকের আমি আলোচনা করব তোমাদের সামনে do verb নিয়ে। do verb হলো ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা ছাড়া আমরা কারেক্ট ইংলিশ লিখতে পারি না। আজকাল দেখা যায় যে অধিকাংশ ছাত্রছাত্রীরা do verb সম্বন্ধে কোনো কিছুই জানে না, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের কোনো সেন্স নেই কেমন করে একটা সঠিক বাক্য লিখতে হয়। তো আমি তোমাদের সবাইকেই এটাই বলতে চাই যে আমার এই ক্লাসটা যে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, আশা করি তোমাদের ডু ভার্বের সমস্যাটা দূর হয়ে যাবে। তো তোমাদেরকে প্রথমেই আমি এটাই বলি, আমরা ডু ভার্ব কি, এখানে আমি যেটা ইউজ করবো সেটা হলো ডু ভার্ব অ্যাজ অ্যান অক্সিলারি। আর ডু ভার্বকে আমি ইউজ করবো কখনো অক্সিলারি ভার্ব হিসাবে, ডু ভার্ব অ্যাজ এ মেন ভার্ব, ডু ভার্বকে কখনো আমি মেন ভার্ব হিসাবে ইউজ করব। তা ডু ভার্ব কোনগুলো সেগুলো দেখো। প্রথমেই বলি ডু ভার্ব কোনগুলো। ডু ভার্ব বলতে আমরা এই তিনটেকেই বোঝায়, ডু, ডাস, ডিড। ডু, ডাস, ডিড এই তিনটে হচ্ছে ডু ভার্বস। তাহলে কোন তিনটে? ডু, ডাস, ডিড এই তিনটে হচ্ছে ডু ভার্বস। আবার দেখো, ডু ভার্বের বিভিন্ন গঠন অনুযায়ী আমরা ডু ভার্বকে 5টা ভাগে ভাগ করতে পারি। বিভিন্ন ধরনের গঠন, যেমন ডু, ডাস, ডিড, ডুইং, ডান। কি বললাম? ডু, ডাস, ডিড, ডু, ডাস, ডিড, ডুইং, ডান। তো সবাই এটাই মনে রাখবে যে ডু ভার্ব কোথায় অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি প্রথমে মনে রাখো। যেটা আমরা একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করতে পারি। কোন সময় করব? যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা নেগেটিভ বাক্য করব কিংবা ইন্টারোগেটিভ বাক্য করব। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডু ভার্ব ইউজ করব। স্পেশালি ডু এবং ডাস এই দুটোকে ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? যখন পাস্ট ইনডেফিনিট টেন্স হবে সেই ক্ষেত্রে আমরা ডিডটাকে ইউজ করব। কি করার সময় করব? নেগেটিভ বাক্য করার সময় এবং ইন্টারোগেটিভ বাক্য করার সময়। এটা হলো বিষয় একটা। আরেকটা বিষয় হলো আমি কেমন করে তোমাদেরকে দেখাবো ডু ভার্ব অ্যাজ এ মেইন ভার্ব। কোন কোন ক্ষেত্রে দেখাবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ডু ভার্বকে আমি কেমন করে মেইন ভার্ব হিসেবে ইউজ করছি। আবার পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ডু ভার্বকে আমি কেমন করে মেইন ভার্ব হিসেবে ইউজ করছি। ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কেমন ভাবে আমি ডু ভার্বকে ইউজ করছি মেইন ভার্ব হিসাবে। এবং সর্বোপরি আমি যেটা দেখাবো তোমাদেরকে সেটা হলো ডু ভার্বকে কেমন করে ব্যবহার করা যেতে পারে মডালসের সঙ্গে। মডালস দিয়ে কেমন করে আমি ডু ভার্বকে মেইন ভার্ব হিসেবে ইউজ করছি সেটাও দেখাবো। তো আমার এই পুরো বিষয়টা তোমাদেরকে দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তা প্রথমেই আমি একটু আলোচনা করি কেমন করে ডু এবং ডাস এই দুটো ডু ভার্ব দিয়ে আমি কেমন করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বাক্য তৈরি করছি। আমি এখন দেখো বোর্ডে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য লিখছি এবং সেটাকে কেমন করে আমি হেল্পিং ভার্ব ডু দিয়ে প্রশ্ন করতে হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রথমে দে লাইক ইট, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দে লাইক ইট এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে কি করব? আমি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। কেমন করে তৈরি করছি দেখো। আমি কি দিয়ে তৈরি করব? ডু দিয়ে তৈরি করব। এখানে ডুটা এখানে হেল্পিং ভার্ব বা সাপোর্টিং ভার্ব হিসেবে কাজ করছে। যখন হেল্পিং ভার্ব যখন মেন ভার্বকে সাহায্য করে তখন সেটা সাপোর্টিং ভার্ব হিসেবেই কাজ করে। প্রশ্নটা করলে কেমন করে করবো দেখো। প্রথমে আমি ডু দিয়ে প্রশ্ন করবো বলেছি, প্রথমে আমি ডু লিখে নেব। ডু দে লাইক মি, ব্যাস একটা ইন্টারোগেটিভ সাইন তোমায় দিতে হবে। হ্যাঁ, তাহলে কি লিখলাম? ডু দে লাইক ইট ছিল আমার বাক্যটা কেমন ছিল? দে লাইক ইট, তারা এটা পছন্দ করে। প্রশ্ন করলাম ডু দে লাইক ইট, তারা কি এটা পছন্দ করে? প্রশ্ন হয়ে গেল। নেক্সট আমি আবার একটা বাক্য এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন করে। ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। যদি আমি এটাকে ডু দিয়ে প্রশ্ন করি তাহলে কেমন হতে পারে দেখো।
তুমি কি আমায় ভালোবাসো, তখন প্রশ্নটা হবে এরকম, তুমি কি আমায় ভালোবাসো। তাহলে কি লিখবো এখানে, ডু ইউ লাভ মি। দেখো এখানে এটা হচ্ছে মেইন ভার্ব লাভটা, এখানে দুটা, এখানে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি দুটাকে ইউজ করেছি। এখানে তো অ্যাম ইজ আর আরো অনেক কিছু হেল্পিং ভার্ব আছে, আমি ইউজ করতে পারতাম, কিন্তু আমি এই ক্ষেত্রে দুটা কেন ইউজ করলাম। সবসময় মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব থাকে না। এইবার যখন আমরা এটাকে প্রশ্নবোধক বাক্য করব কিংবা নেগেটিভ বাক্য করব, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ডু ভার্ব নিতে হবে, সেটা সাহায্যকারী ক্রিয়া হিসেবে। তাই এটা হচ্ছে সেই হেল্পিং ভার্ব, এখানে জাস্ট প্রশ্নটাকে তৈরি করে দিতে ডুটাকে ব্যবহার করা হচ্ছে, এছাড়া এই ডু এর কোনো মূল্য নেই। নেক্সট আমি আরো একটা বাক্য তৈরি করছি, দেখো এইবার আমি যে বাক্যটা তৈরি করবো সেটা ডাস দিয়ে, কি করে দিয়ে, প্রেজেন্ট টেন্সে ডাস দিয়ে, প্রেজেন্ট টেন্সে ডাস দিয়ে বাক্য তৈরি করবে। কেমন ভাবে তোমরা সবাই মনে রাখবো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি কর্তাটি অর্থাৎ সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এটা সাধারণ, আমি সেরকম একটা বাক্য লিখছি, প্রথমে তোমরা দেখে নাও। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। হি ইটস রাইস, সে ভাত খায়। যদি হি ইটস রাইস, সে ভাত খায়, এইটা দেখো এখানে একটা এস আছে, এসটা কেন যুক্ত হলো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা কি টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই কর্তাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই কি হলো ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এখানে ইট যেহেতু এস যুক্ত হয়েছে, কিন্তু আমি যখন প্রশ্ন করব তখন আমার এই এসটাকে তুলে নিতে হবে, তখন আমার কি করতে হবে, এই এসটাকে তুলতে হবে। তাই কি করব, আমি প্রথমে ডু দিয়েই করলাম, ডু হি ইট রাইস। আমি যদি এখানে এসটা দেই তাহলে কিন্তু হবে না, এই এসটাকে আমার কি করতে হবে, কাটতে হবে, এখানে কেটে এখানে কি হতে হবে, যেহেতু এস আছে তাই ডুর পরে ইএস যোগ হয়ে যাবে একটা ডাস। তাহলে তোমরা সবসময় মনে রাখবে, যদি মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকে তাহলে প্রশ্ন করার সময় আমরা কি নেব, ডাস নেব। তাহলে কি মনে রাখতে হবে, মূল ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে ওই বাক্যটাকে প্রশ্ন করার সময় আমরা কি করব, ডাসকে হেল্পিং ভার্ব হিসাবে ইউজ করব। তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা। তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, ডু ডাস হি ইট রাইস। আমি সিমিলারলি আরো বাক্য লিখতে পারি, যেমন দেখো রাম প্লেস ক্রিকেট, রাম প্লেস ক্রিকেট। যদি আমি এইটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করি তাহলে কেমন হতে পারে, দেখো ঠিক এরকমই হবে। এখানে দেখো সিমিলারলি একই রকম ভাবে একটা এস আছে, তাহলে আমার কি নিতে হবে, এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল এইটা, তাই আমার ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখানে প্লে যেহেতু এই শব্দটা শেষে আমার এস যুক্ত হবে, তাই আমি যখন প্রশ্ন করব এই এসটা উঠে যাবে, এসটা উঠে যাবে, কিন্তু যখন আমি ডু আর ইউজ করতে পারবো না তখন ডুর সঙ্গে একটা ইএস যুক্ত হবে। কারণ কি হলো, এখানে এসটা ছিল বলে এখানে ইএস যুক্ত হয়েছে, না হলে কিন্তু কখনোই যুক্ত হতো না। এটাই মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। তাহলে উত্তরটা কেমন হবে, ডাস রাম প্লে ক্রিকেট, ডাস রাম প্লে ক্রিকেট। তাহলে কি উত্তরটা হলো, ডাস রাম প্লে ক্রিকেট। তো ভিউয়ার্স, আমি তোমাদেরকে কেমন করে দেখো ডু এবং ডাস দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্ন করতে হবে সেটা দেখালাম। এইবার দেখো তোমাদেরকে আমি দেখাবো কেমন করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে নেগেটিভ বাক্য তৈরি করতে হয়, কেমন করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমরা নেগেটিভ বাক্য করব সেইটা আবার দেখাবো। দেখো যখন আমরা কোনো বাক্য, একটা বাক্য ধরো সাপোজ আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লিখলাম, একটা পজিটিভ বা অ্যাফারমেটিভ সেন্টেন্স আমি লিখলাম, এক্সাম্পল আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। এটা হলো দেখো এটা অ্যাফারমেটিভ সেন্টেন্স, হ্যাঁ সূচক বাক্য। বা এইটাকে যদি আমি নেগেটিভ বাক্য করি, এইটাকে নেগেটিভ বাক্য করলে আমাকে কি নিতে হবে, এখানে নিতে হবে আমাকে ডু কিংবা ডাস নিতে হবে, আর তার সঙ্গে প্লাস নট, এটাই নিতে হবে। এখন আমি ডু কিংবা ডাস কেন দিলাম, এখানে ভাবতে হবে যখন দেখবে এই যে মূল ভাবটা আছে, মূল ভাবের শেষে যখন দেখবে এস বা ইএস যুক্ত আছে, তখন নেগেটিভ বাক্য করার সময় যখন আমি হেল্পিং ভার্ব হিসেবে ডু ইউজ করবো, সেই ডুটা ডাস হয়ে যাবে।
আর যদি মূল ভার্বের শেষে দেখবে কোনো এস বা ইএস যুক্ত নেই, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সেই ক্ষেত্রে কি হবে, আমাকে একটা ডু নট নিতে হবে মূল ভার্বের পূর্বে। তাহলে বাক্য নেগেটিভ বাক্য যদি করি কেমন হবে দেখো, আই ডু নট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। তোমরা সবাই মনে রাখো, দেখো এখানে আমার ডু আছে আর নট আছে। সকল সময় মনে রাখবে যে ডু নট কে যখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করবো বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডু নট কে আমরা কন্ট্রাক্টেড ফর্ম করতে পারি। কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত ভাবে বা ছোট্ট করে আমরা এটাকে লিখতে পারি। কন্ট্রাক্টেড ফর্ম যেটাকে বলা হয়, খুব সংক্ষিপ্ত ভাবে ছোট করে ডু নট কথাটা আমরা সমান সমান লিখতে পারি ডোন্ট। কিন্তু আমরা পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না। এটা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, যখন নেগেটিভ বাক্যে ডু নট থাকবে সেটাকে আমরা শর্ট ফর্মে অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে আমরা ডোন্ট ইউজ করতে পারি, এটাই মনে রাখবে। এবার নেক্সট দেখো, আমি নেক্সট আরো একটা বাক্য দিচ্ছি, একটা ডাস দিয়ে করবো একটা বাক্য। তার আগে একটা বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিচ্ছি, দেখো হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কর্তারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সব কটাই মিলে গেছে। তাই ভাব এসেছে দেখো এস বা ইএস যুক্ত হয়েছে, এস বা ইএস, এসটা এখানে আছে। আমার যখন নেগেটিভ বাক্য করবো তখন কিন্তু এসটা থাকবে না, এই ডুটা তখন ডাস হয়ে যাবে। সবসময় মনে রাখবে যে মূল ভাবে সে এস থাকলে নেগেটিভ বাক্য করার সময় আমাকে ডাস নট নিতে হবে, আর মূল ভাবে সে এস না থাকলে তখন আমাকে কি করতে হবে, নেগেটিভ বাক্য করার সময় ডু নট নিতে হবে। এটুকু মনে রাখলেই হবে। তাহলে এটাকে আমি কি লিখবো, হি ডাস নট লাভ মি, হি ডাস নট লাভ মি। আমি তখন একটা কন্ট্রাক্টেড ফর্মে লিখলাম, শর্টে লিখলাম এটাকে। ডাস নট কে আমি এখন শর্ট ফর্মে লিখতে পারি ডাজেন্ট, হি ডাজেন্ট লাভ মি, সে আমাকে ভালোবাসে না। তাহলে দেখলাম তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম কখন ডুটাকে ইউজ করছি আর কখন ডাসটাকে ইউজ করছি। যখন দেখবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং ভার্বের শেষে এস বা ইএস যুক্ত আছে, সেই ক্ষেত্রে নেগেটিভ বাক্য করার সময় আমরা ডাস নট নেব। আর যদি মূল ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত না থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে আমরা কি করব, অনলি আমরা নেব ডু নট। বেস্ট, এটাই বিষয়। এইবারে আমি তোমাদেরকে দেখাবো, দেখো কেমন করে পাস্ট ইনডেফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে ডিড দিয়ে। ডিডটা কি, এটা হচ্ছে একটা ডু ভার্বস। আমি কেমন করে ডিডটাকে অক্সিলারি হিসাবে কেমন করে ইউজ করব প্রশ্নবোধক বাক্যে, সেটা দেখো। আমি একটা বাক্য প্রথমে লিখে নিচ্ছি, দে এট রাইস, তারা ভাত খেয়েছিল। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। এইটাকে আমি একটা ইন্টারোগেটিভ বাক্য করবো। কি করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো, প্রশ্নবোধক। এই পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা যখন প্রশ্ন করব, সবসময় মনে রাখবে পাস্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্ন করার সময় আমাদেরকে হেল্পিং ভার্ব হিসেবে ডিড নিতে হয়। কারণ এই বাক্যে মানে এই বাক্যে কোনো আলাদা কোনো বিভাগ বা কোনো হেল্পিং ভার্ব থাকে না। প্রশ্ন করি তাহলে প্রথমে ডিড লিখি, ডিড। সকল সময় মনে রাখতে হবে যে ডু ভার্বটা প্রশ্ন করার সময় সব সময় সাবজেক্টের পূর্বে চলে আসবে। প্রথমে ডিড লিখলাম, ডিড দে, হ্যাঁ ডিড দে ইট রাইস, প্রশ্ন করে দিলাম। দেখো সবাই মনে রাখবে এইটাই, যে এখানে ছিল এট, এখানে ইড হয়ে গেল। কেন হয়ে গেল, পাস্ট ইনডেফিনিট টেন্সকে যখন আমরা ডিড দিয়ে প্রশ্ন করব, এই ডিড এটা একটা অক্সিলারি ডু ভার্ব, যখন এই ডু ভার্বটা দিয়ে আমরা প্রশ্ন করব, ডিড যখনই লিখবো সঙ্গে সঙ্গে দেখবে, এটাই মনে রাখবে, মূল ভার্বটা তখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে ডিড ইউজ করলে কি করতে হবে, আমাদেরকে মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে, এটা দিয়েই আমরা করব। এবার ধরো আমি একটা প্রশ্নবোধক বাক্য করলাম, এইটাকে আমি বললাম, আমি হয়তো বললাম যে এটাকে আমি একটা কোশ্চেন ওয়ার্ড আমি ইউজ করবো। যেমন হু ইজ, হুম, হুজ, হোয়েন, হোয়ার, এগুলো হচ্ছে কোশ্চেন ওয়ার্ড বা ডাব্লিউএইচ ওয়ার্ড। একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমি এই বাক্যটা তৈরি করবো। তাহলে এখানে প্রশ্নটা ছিল ডিড দে ইট রাইস, তারা কি ভাত খেয়েছিল। এটা যদি একটা কোশ্চেন ওয়ার্ড দিয়ে একটা শব্দ ইউজ করি, সেই ক্ষেত্রে যদি আমি ইউজ করি একটা হোয়াট দিয়ে যদি এই বাক্যটাকে প্রশ্ন করি, দে এট রাইস, তারা ভাত খেয়েছিল, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিরকম হতে পারে, তারা কি খেয়েছিল। যখন আমরা প্রশ্নবোধক কোনো শব্দ দিয়ে বা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো কিছু প্রশ্ন করবো, সঙ্গে সঙ্গে কিন্তু যে উত্তরটা বেরোবে সেটাকে বাদ দিতে হবে। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বেরোবে সেটাকে বাদ দিতে হবে। ভাত প্রশ্ন করবো, ভাত দিয়ে হোয়াট দিয়ে,
সে কি খেয়েছিল? ভাত খেয়েছিল। কি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাকে বাদ দিতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড যখন হোয়াট ইউজ করবো তাহলে প্রশ্নটা কিরকম হতে পারে দেখো, এখানে এইটাকে বাদ চলে যাবে, সঙ্গে সঙ্গে উত্তরটা হবে হোয়াট ডিড দে ইট। এখানে কিন্তু তোমরা কেউ আর এই রাইস শব্দটা ইউজ করতে পারবে না, তাহলে কিন্তু অর্থটা অসঙ্গত হয়ে যাবে। হোয়াট ডিড দে রাইস, হোয়াট ডিড দে ইট, তারা কি খেয়েছিল। যদি রাইস দিয়ে দাও তখন কেমন হয়ে যাবে দেখো, হোয়াট ডিড দে ইট রাইস, তারা তারা কি খেয়েছিল ভাত, এরকম বাক্য তো হয় না। তাহলে আমাকে কি করতে হবে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে এই ভাতটাকে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বাদ দিতে হবে। রাইসটা, সে কি খেয়েছিল ভাত, তার বাদ চলে গেল ইট, ওই রাইস বাদ হয়ে গেল। তাহলে হোয়াট ডিড দে ইট, তারা কি খেয়েছিল। জাস্ট আমি এটাই দেখালাম, একটা প্যাটার্ন দেখালাম। আমরা প্রশ্নবোধক বাক্যকে পাস্ট ইনডিফিনিট টেন্সকে কেমন করে একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করলাম। এইবার আমি তোমাদেরকে দেখাবো কেমন ভাবে, দেখো আমি এই পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে কেমন করে আমি নেগেটিভ বাক্য তৈরি করছি, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এইবার আমি দেখাবো কেমন ভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে নেগেটিভ বাক্য করতে হয়। তো দেখো আমি একটা বাক্য লিখছি, আই লাইক LIKED, আই লাইক ইউ, মানে হলো আমি তোমাকে পছন্দ করেছিলাম। মানেটা কি হবে, আমি তোমাকে পছন্দ করেছিলাম। দেখো এখানে একটা পাস্ট ফর্ম করে দেওয়া আছে, এটা লাইক ডি যোগ করা আছে। দেখবে এটা কিন্তু ইরেগুলার ভার্ব, এটা ইরেগুলার সরি, এটা হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার বা এটাকে বললাম উইক ভার্ব। তোমরা সবাই মনে রাখবে যে ভার্বগুলো শেষে ডি ইডি টি যুক্ত হয়ে বাক্য ভার্বগুলো রূপের পরিবর্তন হয়, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল মানে পাস্ট টেন্স করা হয়, কখনো পাস্ট পার্টিসিপল করা হয়, সেই ভার্বগুলোকে আমরা কি বলি, উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এবার লাইকটা দেখো, এখানে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করেছিলাম, এটাকে আমি নেগেটিভ বাক্য করব। সব সময় মনে রাখবে পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা নেগেটিভ বাক্য করব, সঙ্গে সঙ্গে এটাই মনে রাখতে হবে যে যখন আমরা ডিড নট ইউজ করব, ডিড নটটাকে যখন আমরা নেব, মূল ভাবটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এই মূল ভাবটা কি হবে, এই মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। বাক্যটা আমি লিখছি আই, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাই আমাকে কি নিতে হবে, ডিড নট। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদেরকে আলাদা করে আমি কি বললাম, এটাকে এর জন্য নিতে হবে ডিড নট, এর কন্ট্রাক্টেড ফর্ম হবে ডিডেন্ট। কি হবে, ডিডেন্ট, এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডিডেন্ট। খুব শর্টে যেটাকে বলা হয়, সংক্ষিপ্ত ভাবে লেখা হয় ডিডেন্ট। এটা ডিড নট কে ডিডেন্ট। দেখো আমি এটা লিখছি, আমি এই ফর্মটাই লিখবো, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এটাকে আমি নেগেটিভ বাক্য করবো, তাহলে লিখবো আই ডিড নট, অর্থাৎ আই ডিডেন্ট লাইক ইউ। তাহলে দেখো এখানে ডিফারেন্সটা কি হলো, আমি তাহলে যে ডিটা যুক্ত ছিল এই ডিটা কিন্তু উঠে যাবে, কারণ যখন আমি এটাকে নেগেটিভ বাক্য করে বাক্যের সময় ডিড নট ইউজ করবো, সঙ্গে সঙ্গে মূল ভাব থেকে পাস্ট ফর্মটা অর্থাৎ ডিটা উঠে গিয়ে এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। আমি আরো একটা বাক্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখো নেগেটিভ বাক্য করার জন্য। ধরো একটা বাক্য লিখলাম, ডেভিড কল্ড মি, ডেভিড আমাকে ডেকেছিল, ইংলিশটা ডেভিড কল্ড মি, এটা দেখো পাস্ট ফর্মে দেওয়া আছে। এটা হচ্ছে রেগুলার ভার্ব বা এটা হচ্ছে উইক ভার্ব। তা আমি যখন এটা নেগেটিভ বাক্য করবো তাহলে আমি কি নেবো, ডিড নট নেবো। নেগেটিভ বাক্য করার সময় আমাকে ডিড নট নিতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। সঙ্গে সঙ্গে বাক্যটা দেখো, যখনই ডিড নট নেবো তখন সঙ্গে কলটা প্রেজেন্ট ফর্ম হবে, তখন কি হবে, এই ইডিটা উঠে যাবে। তাহলে বাক্যটা কেমন হবে দেখো, ডেভিড ডিডেন্ট কল মি, ডিডেন্ট কল মি। তাহলে ডেভিড ডিড নট কল মি মানে ডেভিড আমাকে ডেকেছিল না। তাহলে ক্লিয়ার হলো এটা। এইবার দেখো তোমাদেরকে আমি আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি এবার একটা ইরেগুলার ভার্ব বা একটা স্ট্রং ভার্ব ইউজ করছি। বাক্যটা কেমন দিচ্ছি দেখো, হি বট ইট, সেটা কিনেছিল। এইটা দেখো বাই বট। আমরা ইরেগুলার ভার্বগুলো অর্থাৎ স্ট্রং ভার্বগুলো কি করি, আমরা ইনসাইড ভাওয়েলটাকে চেঞ্জ করে আমরা পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করে থাকি। এখান থেকে একটা পাস্ট টেন্স করা হয়েছে কিভাবে দেখো, এই ইনসাইড ভাওয়েলটাকে চেঞ্জ করে, এখানে কোনো ইডি যুক্ত হয়নি, কোনো ডি যুক্ত হয়নি পার্টিকুলার, তাহলে কি হবে, হি বট ইট, সে এটা কিনেছিল। এটাকে যদি আমি নেগেটিভ বাক্য করি তাহলে কি লিখবো, হি ডিড নট অর্থাৎ ডিডেন্ট আমি শর্ট ফর্মে লিখতে পারি, ডিডেন্ট
আর যখনই আমি দেখো এই ডিড নট ইউজ করবো সঙ্গে সঙ্গে এই মূল ভাবটা কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে বডির প্রেজেন্ট ভাব কি, বাই। হি ডিড নট বাই ইট, সে এটা কিনেছিল না। ব্যাস, ক্লিয়ার। এইবার আমি তোমাদেরকে দেখাবো, দেখো আমরা এই ডু ভার্বটাকে কেমন করে মেন ভার্ব হিসেবে ইউজ করছি। আমি অলরেডি একটা বাক্য দেখো লিখেছি ব্ল্যাকবোর্ডে, আই এম ডুইং ইট, আমি এটা করছি। তোমরা সকল সময় মনে রাখবে যে ডু ভার্বটা কিন্তু এখানে যেটা ইউজ করছি সেটা মেন ভার্ব হিসেবে ইউজ করছি। ডু ভার্বকে আমি কি করবো, এখানে ডু ভার্বটাকে এখানে মেন ভার্ব হিসেবে আমি তোমাদেরকে দেখাবো। কিভাবে দেখাবো, দেখো আমি বাক্যটা লিখেছি আই এম ডুইং ইট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি এটা করছি। এই অ্যামটা কিন্তু এখানে বি ভার্ব। অ্যামটা কি, বি ভার্ব। বি ভার্বের কাজ কি, মেন ভার্বকে সাহায্য করা। বি ভার্বের কাজ কি, মেন ভার্বকে সাহায্য করা। যখন বি ভার্ব মেন ভার্বকে সাহায্য করে, মেন ভার্বকে সাহায্য করবে, তখন ভাববে তোমরা বি ভার্বটা এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। বি ভার্বটা কি করছে, হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, অর্থাৎ সাপোর্টিং ভার্ব হিসেবে কাজ করছে, সাহায্য করছে বি ভার্বটা মূল ভার্বটাকে এটার পূর্ণ অর্থ প্রকাশ করতে। এখানে কি করলো, এই বি ভার্বটা অ্যামটা কি করেছে, এখানে এই মূল ভার্ব হিসেবে ডু এটাকে সাহায্য করেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে। এখানে দেখো ডুইং হয়ে গেল। তাহলে আমাদের মনে রাখতে হবে, যখন বি ভার্ব কি করবে, মূল ভার্বটাকে সাহায্য করবে, তখন সেই ক্ষেত্রে আমরা যে বি ভার্বটাকে ইউজ করব সেটা আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, বা সেটাকে ভাবতে হবে এটা হেল্পিং ভার্ব হিসেবে আমরা ইউজ করেছি এটা। তাহলে এখানে অ্যামটা কি হয়েছে, হেল্পিং ভার্ব, কারণ এই অ্যামটাই সাহায্য করছে ডু ভার্বটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে। আমি যদি মনে করি এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবে, একই রকম হবে। এখানে একটা জাস্ট আমি ওয়াজ যোগ করে দিই, ওয়াজ যোগ করে দিলি দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এই ওয়াজ এটাও কিন্তু বি ভার্ব। এই অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্সের হচ্ছে বি ভার্ব। এটাকে যখন পাস্ট ফর্ম করবো তার হবে উত্তরটা হবে ওয়াজ ওয়্যার। এখানে দেখো ওয়াজটা কি হয়েছে, দেখো এটা পাস্ট ফর্ম হয়ে গেছে। তাহলে এই ওয়াজটা কি করছে, এই ওয়াজটা সাহায্য করছে কাকে, এই মূল ভার্ব ডুটাকে সাহায্য করছে কি করতে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে। তাই কি করলো, যখন বি ভার্বটা কি করবে, মূল ভার্বকে সাহায্য করবে, তখন আমরা কি করব, ওই বি ভার্বটাকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে নেব। এবং অলরেডি এখানে ডুটা কি হয়ে গেল, এখানে তাহলে ডুটা এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়ে গেল। এটা আমি কি দেখালাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার আমি তোমাদেরকে দেখাবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে কেমন করে, দেখো বি ভার্বটা কেমন ভাবে ইউজ করছি এবং সেই বি ভার্বটা কেমন ভাবে হেল্পিং ভার্ব হয়ে যাচ্ছে এবং ডু ভার্বটা মেন ভার্ব হয়ে যাচ্ছে। এখানে আই শ্যাল কন্ট্রাক্টেড ফর্ম, আই শ্যাল বি ডুইং ইট, আমি এটা করিতে থাকিব। কি হবে, আমি এটা করিতে থাকিব। যদি দেখো তোমরা এই শ্যাল বিটা দেখো, এটা এখানে বি ভার্ব, এ কি করলো, এই ডুটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে সাহায্য করলো। তাহলে দেখা হয়ে যাবে যখন বি ভার্ব সাহায্য করবে মূল ভার্বকে ডু ভার্বকে পূর্ণ অর্থ প্রকাশ করতে, তখন আমরা কি করব, সেই বি ভার্বটাকে সাপোর্টিং ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে আমরা সেটাকে ইউজ করবো এখানে। তাহলে এখানে বি ভার্বটা এখানে হেল্পিং হয়ে গেছে, এটা ডুটা এখানে মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো যে কেমন করে ডু ভার্বটাকে আমরা মেন ভার্ব হিসেবে ইউজ করছি। যখন মেন ভার্বকে বি ভার্ব সাহায্য করবে, তখন ভাববে যে সেই বি ভার্বটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব যাকে সাহায্য করছে সেটাই হলো এখানে মেন ভার্ব। জাস্ট ক্লিয়ার। এইবার আমি তোমাদেরকে দেখাবো কেমন ভাবে, দেখো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ওটাও হবে না, ফিউচার পারফেক্ট টেন্সকে কেমন করে আমরা ডু ভার্ব ইউজ করে বাক্যটা তৈরি করছি, সেটাই আমি তোমাদেরকে এবার দেখাবো। দেখো এই ডু ভার্ব বলতে কি, ডুটাকে এখানে মেন ভার্ব হিসেবে ইউজ করে কেমন করে আমি বাক্যটা তৈরি করছি। একটা বাক্য লিখছি দেখো, যেমন বলছি আই হ্যাভ ডান ইট। এটা কি টেন্স, এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হলো দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হ্যাভ ভার্বটাও কিন্তু হেল্পিং ভার্ব। হ্যাভ ভার্বটা কি, হেল্পিং ভার্ব। এই হ্যাভ ভার্বটা কি করেছে, মূল ভার্বটাকে সাহায্য করেছে পূর্ণ অর্থ প্রকাশ করতে। তাই এখানে ডানটা, ডুর থার্ড ফর্ম ডান, এই ডানটা কি হয়েছে দেখো এখানে মূল ভার্ব হিসেবে এখানে ইউজ করা হয়েছে। আর হ্যাভটা এখানে হেল্পিং ভার্ব, তাই হেল্পিং ভার্ব সাহায্য করছে মূল ভার্বকে। তাই আমরা এটাই বলতে পারি যে এখানে যেহেতু হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব সাহায্য করছে মূল ভার্ব ডুকে,
ডু কে সাহায্য করছে পূর্ণ অর্থ প্রকাশ করতে, তাই এখানে ডানটা, এখানে যে ডু থেকে ডানটা হয়েছে এটাই হচ্ছে এখানে মূল ভার্বস। এটা যদি পাস্ট টেন্সে করি ঠিক একই রকম ভাবে হবে, দেখো। হ্যাঁ, পাস্ট টেন্সে করলেও একই রকম হবে। কি হবে, এখানে জাস্ট আমি একটা হ্যাড ইউজ করবে। তোমরা মনে রাখবে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি? হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আই হ্যাড ডান ইট, আমি এটা করেছিলাম। তাহলে এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে কিরকম হলো দেখো, এটা হচ্ছে একটা হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব বা সাপোর্টিং ভার্ব। এই হেল্পিং ভার্ব কি করছে, ডুটাকে সাহায্য করেছে থার্ড ফর্ম হতে এবং পাস্ট পারফেক্ট টেন্স হতে সাহায্য করেছে। তাই এখানে কি হয়েছে দেখো, হ্যাড ভার্ব কি হয়েছে, পুরো বাক্যের অর্থটাকে পূর্ণ করতে, প্রকাশ করতে এখানে সাহায্য করেছে হ্যাড ভার্ব মূল ভার্বকে। তাই এখানে ডানটা কি হয়েছে, ডুটা ডান হয়ে গেছে এবং ডানটা এখানে মূল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। এটা যদি আমি ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি ঠিক একই রকম ভাবে হবে, দেখো আই শ্যাল হ্যাভ হয়ে যাবে তখন একটা, আই শ্যাল হ্যাভ ডান ইট, মানে আমি এটা করিয়ে থাকিব, আমি এটা করিয়ে থাকিব। এখানেও একই রকম ভাবে এই শ্যাল হ্যাভটাকে ইউজ করা হয়েছে মূল ভার্ব ডুটাকে থার্ড ফর্ম করতে এবং এটাকে ফিউচার পারফেক্ট টেন্স করতে সাহায্য করেছে এটাকে। তাহলে এখানে যখনই বি ভার্ব যখন হ্যাভ ভার্ব যখন মূল ভার্বকে সাহায্য করবে, তখন সেই হ্যাভ ভার্বটা এখানে তো হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, আর এখানে ডুটা কি হয়েছে, মূল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো আমি তোমাদেরকে এইভাবে দেখালাম, সমস্ত রকম নিয়মটা আমি দেখালাম কেমন করে ডু ভার্বকে আমরা কখনো কি করছি, আমরা বি ভার্ব অর্থাৎ বি ভার্ব নয় সরি, কখনো আমি হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করছি, কখনো মেন ভার্ব হিসেবে ইউজ করছি। তো আজকের আমার এই টপিকটা ছিল এটাই। তো নেক্সট টপিকটা আমি তোমাদের সামনে আসছি, কোয়াসি প্যাসিভ ভয়েসের উপরে একটা টপিক নিয়ে তোমাদের সামনে আসছি। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবে।